আজকে আমরা ভারতের যে বিশাল প্রশাসনিক ব্যবস্থাটা দেখি, দেখে মনে হতে পারে এটা বুঝি হুট করে তৈরি হয়ে গেছে। কিন্তু না, এটা আসলে একদিনের ব্যাপার না। এটা হাজার হাজার বছরের এক বিবর্তনের ফল। বলা যেতে পারে একটা জীবন্ত স্থাপত্য। তো চলুন এই স্থাপত্যের এক একটা স্তরকে একটু কাছ থেকে দেখি। প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, তাই না? যে ভারতের এই এত বড় প্রশাসনিক সিস্টেমটা এটা আসলো কোথা থেকে? উত্তরটা কিন্তু সোজা নয়। এটা লুকিয়ে আছে আমাদের ইতিহাসের ভাঁজে ভাঁজে। সেই প্রাচীন মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করে আজকের গণতান্ত্রিক ভারত, এই পুরো যাত্রাটা চলুন আমরা একসাথে ধাপে ধাপে আবিষ্কার করি। তো এই যে জার্নিটার কথা বললাম, তার একটা রোডম্যাপ তো লাগবে, তাই না? আমাদের আজকের আলোচনায় আমরা ঠিক এই পথেই এগোব। প্রথমে দেখব কৌটিল্যের অর্থশাস্ত্র, মানে একদম ভিত্তিটা। এরপর আসবে মুঘল যুগ, তারপর ব্রিটিশদের তৈরি করা আধুনিক কাঠামো, আর শেষে দেখব স্বাধীন ভারতে এসে এই পুরো সিস্টেমটা কিভাবে শাসন থেকে সেবায় বদলে গেল। আর একদম শেষে এই পুরো বিবর্তনের উত্তরাধিকারটা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। টাইম মেশিনে করে আমরা ফিরে যাই সেই মৌর্য যুগে, যখন ভারতের প্রথম একটা শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থার ভিত্তিটা তৈরি হয়েছিল। আর সেই ভিত্তির মূল নকশাটা ছিল এই বই, কৌটিল্যের অর্থশাস্ত্র। দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ বই ছিল না। এটা ছিল রাষ্ট্র চালানোর জন্য একটা কমপ্লিট গাইডবুক, একটা পারফেক্ট ব্লুপ্রিন্ট। সত্যি বলতে কি, এই বইটাই ভারতকে প্রথম একটা অর্গানাইজড ব্যুরোক্রেসির ধারণা দিয়েছিল। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? রাজা ছিলেন সর্বেসর্বা, কিন্তু শাসনের মূল ফোকাসটা ছিল প্রজা হিতই শোনা, মানে জনগণের ভালো করা। ভাবা যায়, ক্ষমতাটা ছিল, কিন্তু সেটার ব্যবহারের উদ্দেশ্য ছিল জনকল্যাণ। আর এই আইডিয়াটাই কিন্তু পরে ভারতের শাসনের একটা নৈতিক ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। তো কৌটিল্য এই পুরো প্রশাসনটাকে দাঁড় করিয়েছিলেন মূলত 4টে পিলারের ওপর: ট্যাক্স কালেকশন, আইন শৃঙ্খলা রক্ষা করা, গুপ্তচর বৃত্তির মাধ্যমে খবর রাখা, আর ন্যায় বিচার নিশ্চিত করা। আর এই কঠিন কাজগুলো সামলাত অধ্যক্ষ নামের সব অফিসারেরা। মানে ট্যাক্স আদায় থেকে শুরু করে বিচার করা পর্যন্ত সবকিছুই ছিল একটা নিশ্ছিদ্র সিস্টেমের ভেতরে। আচ্ছা, মৌর্যদের তৈরি করা সেই ফাউন্ডেশন তো দেখা হলো। এবার চলুন ইতিহাসের পরের ধাপে যাই, মধ্যযুগে। এই মজবুত ভিত্তির উপরে মোঘলরা এসে একটা নতুন, দারুণ সেন্ট্রালাইজড একটা সুপার স্ট্রাকচার তৈরি করে দিল। মানে বিল্ডিংয়ের পরের তলাটা তৈরি হলো, যেটা পুরো প্রশাসনকে একটা নেক্সট লেভেলে নিয়ে গিয়েছিল। আর মুঘলদের সবচেয়ে বড় ইনোভেশনটা কী ছিল? এই স্লাইডটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। একদিকে মৌর্যদের অধ্যক্ষ, যারা ছিলেন পিওরলি সিভিল অ্যাডমিনিস্ট্রেটর, আর অন্যদিকে মুঘলদের মনসবদার, যাদের হাতে ছিল সিভিল আর মিলিটারি দুটো দায়িত্বই। এই যে সিস্টেমটা, মনসবদারি প্রথা, এটা কিন্তু একটা গেম চেঞ্জার ছিল। এটা অ্যাডমিনিস্ট্রেশন আর মিলিটারি পাওয়ারকে এক করে দিয়েছিল। পুরো সাম্রাজ্যকে ভালোভাবে চালানোর জন্য মুঘলরা সেটাকে কয়েকটা স্তরে ভাগ করেছিল: সাম্রাজ্য, তার নিচে সুবা মানে প্রদেশ, তারপর সরকার মানে জেলা, আর একদম নিচে পরগনা। দারুণ একটা হায়ারার্কি। আর এই এত বড় সিস্টেমটা চলত কিসের জোরে? চলত রাজার টোডারমলের বিখ্যাত ভূমি রাজস্ব ব্যবস্থার উপর। আর মজার ব্যাপার হলো, তার কিছু প্রভাব কিন্তু আজও ভারতের ল্যান্ড সিস্টেমে দেখা যায়। মুঘলদের পর এলো ব্রিটিশরা, আর তারা এসে ভারতের প্রশাসনে একটা বৈপ্লবিক বদল আনল। তারা এমন একটা কঠিন নিয়মকানুনে বাঁধা আমলাতন্ত্র তৈরি করল, যেটাকে বলা হয় স্টিল ফ্রেম। আর এই স্টিল ফ্রেম বা ইস্পাত কাঠামোই কিন্তু আজকের ভারতীয় প্রশাসনের আসল কঙ্কাল। এই টাইমলাইনটা একটু দেখুন, তাহলেই বোঝা যাবে এই স্টিল ফ্রেমটা কিভাবে ধাপে ধাপে তৈরি হয়েছিল। লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস শুরু করলেন। তারপর 19 শতকের শুরুতে ডিস্ট্রিক্ট কালেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদ তৈরি হল। 1858 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস একটা প্রফেশনাল নিরপেক্ষ শক্তি হয়ে উঠল। আর শেষে 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা কেন্দ্র আর প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দিল। প্রত্যেকটা ধাপেই ছিল এক একটা করে ইট, যেটা দিয়ে এই বিশাল কাঠামোটা গড়া হয়েছে। এই যে স্টিল ফ্রেম কথাটা, এটা কিন্তু এমনি এমনি আসেনি। এই উক্তিটাই বলে দেয় আইসিএসের গুরুত্ব কতটা ছিল। এটা এতটাই শক্তিশালী একটা সিস্টেম ছিল যে বিশাল ব্রিটিশ ভারতকে এক সুতোয় বেঁধে রাখতে পেরেছিল। আর স্বাধীন ভারত কিন্তু ঠিক এই কাঠামোটাকেই উত্তরাধিকার হিসেবে পেয়েছিল।
তো 1947-এ দেশ স্বাধীন হল, আর তারপর ঘটল এক ঐতিহাসিক পরিবর্তন। যে ব্রিটিশ যন্ত্রটা তৈরি হয়েছিল শাসন করার জন্য, সেই একই যন্ত্রকে এবার নতুন করে গড়ে তোলা হলো একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের সেবা করার জন্য। মানে পুরো উদ্দেশ্যটাই কিন্তু 180 ডিগ্রি ঘুরে গেল। এই স্লাইডটা দেখুন, পরিবর্তনটা কত বড় ছিল। ঔপনিবেশিক যুগে আইসিএস-এর লক্ষ্য ছিল ব্রিটিশদের জন্য শাসন করা, আর স্বাধীন ভারতে আইএএস-এর লক্ষ্য হয়ে গেল দেশের নাগরিকদের জন্য উন্নয়ন আর জনকল্যাণ। অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতাটাও বদলে গেল। আগে জবাবদিহি করতে হতো ব্রিটিশ পার্লামেন্টে, আর এখন করতে হয় ভারতের জনগণের কাছে সংবিধানের মাধ্যমে। আর এই অসাধারণ রূপান্তরের পেছনে যার সবচেয়ে বড় অবদান, তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এখন প্রশ্ন হল, এই নতুন সিস্টেমটাকে টিকিয়ে রাখার জন্য কি ব্যবস্থা নেওয়া হলো? এখানেই আসে সংবিধানের ৩১২ নম্বর ধারা। এটা একটা সাংবিধানিক সুরক্ষা কবচের মতো কাজ করে। এই ধারার অধীনেই আইএএস, আইপিএসের মতো অল ইন্ডিয়া সার্ভিসগুলো তৈরি হয়েছে, যাতে সারা দেশে প্রশাসনিক কাজকর্মে একটা ইউনিটি বা ঐক্য থাকে। আর এই যে গণতন্ত্রের পথে হাঁটা, এর ফাইনাল স্টেপটা কি ছিল? ক্ষমতাকে একদম গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ৭৩তম আর ৭৪তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ সিস্টেমকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হলো। এর ফলে গণতন্ত্রের ভিতটা কিন্তু আরও অনেক বেশি মজবুত হয়ে গেল। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আজকের যে ভারতীয় প্রশাসন, এটা কিন্তু কোনো একটা যুগের তৈরি করা জিনিস নয়। এটা হলো ইতিহাসের প্রত্যেকটা অধ্যায়ের একটা মিলিত ফল, একটা লিভিং লিগেসি। একটু ভেবে দেখুন, কি দারুণ একটা ব্যাপার। আমরা কৌটিল্যের কাছ থেকে পেয়েছি শাসনের নৈতিকতা আর জনকল্যাণের আইডিয়া, মুঘলদের থেকে পেয়েছি ভূমি রাজস্বের কাঠামো, ব্রিটিশদের থেকে পেয়েছি একটা সিস্টেম্যাটিক প্রফেশনাল ব্যুরোক্রেসি, আর স্বাধীনতা আমাদের দিয়েছে গণতান্ত্রিক উন্নয়নের লক্ষ্য। এই সব কিছু মিলেমিশেই কিন্তু আজকের এই জটিল কিন্তু কার্যকর সিস্টেমটা দাঁড়িয়ে আছে। কিন্তু সব শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। হাজার হাজার বছরের বিবর্তনের ফলে তৈরি হওয়া এই প্রশাসনিক কাঠামোটা ২১ শতকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীর নতুন নতুন চ্যালেঞ্জগুলোর সামনে কি নিজেকে মানিয়ে নিতে পারবে? এটা কি ভবিষ্যতের জন্য যথেষ্ট প্রস্তুত? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।